একটা রাষ্ট্র গণতান্ত্রিক যদি হয় তার পুলিশ বাহিনীকেও গণতান্ত্রিক সেই মানসিকতাটা অর্জন করতে হবে। আমরা শুনেছি, বিশেষ করে মন্ত্রী মহোদয়ের কথা শুনে আমরা কিন্তু একটু অ্যালিউড হতে পারি এরকম যে তিনি পুলিশের সেই সমস্যার কথা তুলে ধরেছেন। এটা শুনতে খুবই ভালো, কিন্তু এ যাবৎকাল যত মন্ত্রী মহোদয়রা এসেছেন গত 37 বছরে, তারা কিন্তু সবাই পুলিশকে তাদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছেন। আমি এই জন্য বড় কথাটা শুনতে ভালো, আমরা একটু অপেক্ষা করব যে আমরা যতটুকু শুনেছি ততটুকু কতটুকু বাস্তবায়ন আমরা হতে দেখলাম। কারণ আমরা বলছি যে পুলিশ আইন দ্বারা পরিচালিত হবে, কিন্তু পুলিশ পরিচালিত হয় ডিজায়ার এন্ড ডিজাইন অব দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি চায়? পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিরোধী দল থাকবেই, কিন্তু বিরোধী মতকে সহ্য করার গণতান্ত্রিক সহিষ্ণুতা যদি সরকারের না থাকে, আর পুলিশ বাহিনী যদি বোঝা যায় যে সরকারের ডিজায়ার কি ডিজাইন কি, তাহলে সেটা স্বভাবে কাজ করবেই। পুলিশের তখন জবাবদিহিতা কোথাও থাকে না। এবং আপনারা জানেন যে পুলিশের ক্ষেত্রে 3 ধরনের পোস্টিং এর কথা খুব চালু আছে। একটা হচ্ছে প্রাইজ পোস্টিং, একটা পলিটিক্যাল পোস্টিং, একটা পানিশমেন্ট পোস্টিং। তো পুলিশ যে সরকারের ডিজায়ার অনুযায়ী কাজ করবে না, তাহলে পুলিশকে প্রোটেকশন দেবে কে? পুলিশের অনেক সমস্যা আছে, এটা যেমন ঠিক, আবার পুলিশও মনে করে তার হাতে যেহেতু ক্ষমতা আছে, যেমন 54 ধারার কথা বললেন, 54 ধারাটা এমন একটা কালো আইন যে ধারা দিয়ে যে কোনো মানুষকে যে কোনো সময় হ্যারাস করা যায়। গ্রেফতার বাণিজ্য এক ধরনের। রিমান্ডের নামে, রিমান্ডটা একটা আতঙ্ক, রিমান্ডের নামে মানুষকে যে কত ধরনের হয়রানির মধ্যে ফেলা যায়। কিংবা পুলিশের সহযোগিতা আমরা যদি বলি বিনা বিচারে আটক, সেক্ষেত্রে পুলিশের একটা বিরাট ভূমিকা থাকে। সব মিলিয়ে পুলিশের হাতে এমন একটা ক্ষমতা আছে যে ক্ষমতাকে যদি রেস্ট্রেন করতে হয়, পুলিশের একটা জবাবদিহিতার জায়গা লাগবে। পুলিশের জবাবদিহিতাটা কোথায়? পুলিশ, আমি একটা জায়গায় দেখেছিলাম, একটা থানায় লেখা আছে পুলিশের অর্থটা পিতে পোলাইট। এখন প্রশ্ন করি, পুলিশ কার প্রতি পোলাইট? ক্ষমতাসীনদের প্রতি পোলাইট। পুলিশ পরে হচ্ছে ও, অবিডিয়েন্ট। কার প্রতি অবিডিয়েন্ট? তারপর হচ্ছে এল, লয়াল। কার প্রতি লয়াল? তারপরে সি, কারেজিয়াস। কারেজিয়াস বিরোধী দলকে দমন করার জন্য। হ্যাঁ, তারপরে যদি বলে আইটি ইন্টেলিজেন্ট, খুব ইন্টেলিজেন্টলি গভর্নমেন্টের ডিজাইনটাকে এসে সার্ভ করে। যেমন করে জজ মিয়াকে বের করা হয়েছিল, খুবই ইন্টেলিজেন্টলি 21 আগস্টের গ্রেনেড হামলা হলো, একজন জজ মিয়া আবিষ্কৃত হয়ে গেল। কিংবা আন্তর্জাতিক ষড়যন্ত্র থাক আর যাই থাকুক, আমরা 10 ট্রাক অস্ত্র ব্যাপারটাও কিন্তু আমরা দেখতে পেলাম না। তারপরে এনার্জেটিক, পুলিশের এনার্জি আছে। কোন জায়গায় এনার্জি আছে? সেই এনার্জি হচ্ছে যে কাজ তাকে করতে বলা হবে সেটার জন্য। পুলিশের অনেক সমস্যা আছে। আমরা যদি পুলিশের সমস্যার কথা বলি, একজন পুলিশ কর্মকর্তাকে, পুলিশ কনস্টেবলকে কখনো কখনো 18 ঘন্টা কাজ করতে হয়, অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয়, তাদের বেতন নাই, তাদের ঠিকমতো ঘুমানোর জায়গা নেই, এগুলো তো আছেই। কিন্তু সবচেয়ে বড় কথা, পুলিশের মধ্যে সেই গণতান্ত্রিক সহিষ্ণুতাটা নাই। গণতান্ত্রিক সহিষ্ণুতা যদি থাকতো, পুলিশ যদি সেই সরকারের কাছ থেকে সেই গণতান্ত্রিক সংস্কৃতিটা পেত, তাহলে বুঝতো যে শ্রমিক, যে কৃষক, যাদেরকে তারা পেটায়, যে রাজনৈতিক দল যাকে তারা নির্যাতন করে, সেই রাজনৈতিক দল, সেই পুলিশ, সেই শ্রমিক, তাদের টাকায় তো দেশ চলছে। আমরা কত টাকা বেতন পেতে পারি সেটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। আমার দেশ কি পরিমাণ আর্ন করতে পারে, আমি শুধু চাইলে তো হবে না, দেশ কতটুকু দিতে পারে এটাও তো আমাদের দেখা দরকার। সব মিলিয়ে পুলিশকে যদি একটা গণতান্ত্রিক বিধিবিধান দ্বারা পরিচালিত করা না হয়, পুলিশ আইন দ্বারা চলবে, এটা কিন্তু খুব বিপজ্জনক। কারণ পুলিশের যে আইন আছে, সেই আইন দ্বারা যদি পুলিশ চলে, পুলিশ কিন্তু একটা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে যাবে। ফলে শুধু আইন দ্বারা চললে হবে না, পুলিশকে একটা গণতান্ত্রিক আইন দ্বারা চলতে হবে। আর জনগণকে সার্বভৌম, এই মানসিকতা পুলিশের মধ্যে থাকতে হবে। তারপরে পুলিশের মধ্যে, পুলিশের যে অভাব, অভিযোগ, অসন্তোষ আছে, সেগুলো কোথায় বলবে, কার কাছে বলবে? বলার কোনো পদ্ধতি কি আছে? যদি মানুষ তার ক্ষোভের কথা বলতে না পারে, তার কি ভয়াবহ পরিণতি হতে পারে। তার একটা ছোট্ট ঘটনা কিন্তু আমরা বিডিআর এর ঘটনা তো দেখেছি। বিডিআর লিফলেট বেরিয়েছিল, আমরা শুনেছি অনেক, যে পত্রপত্রিকাও দেখলাম। এগুলো যদি ঠিক মতো ডিল করা হতো, তাহলে তো এরকম ঘটনা কিংবা এতখানি ষড়যন্ত্র যেগুলো বলা হচ্ছে, এগুলো হতে পারত না। পুলিশের মধ্যে যে অসন্তোষ আছে, সেই অসন্তোষটা বলবে কোথায়, কার কাছে বলবে? এবং আমরা ইতিমধ্যে শুনলাম যে ঢাকা শহরেও নাকি যে পোস্টিং হয়েছে ওসিদের, সেখানেও নাকি বিশেষ বিশেষ বিবেচনাগুলো আছে। তো সব মিলে আমি বলবো যে একজন রাজনৈতিক আন্দোলনের কর্মী হিসেবে আমরা দেখেছি যে পুলিশ সব সময় এক্সিস্টিং গভর্নমেন্টের সে তার মানে একটা লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়। অনেকগুলো বিষয় উঠে এসেছে, অনেক বিষয় এসেছে। আমি তো বসে বসে চিন্তা করছিলাম যে কোনটার উপর দিবেন। এখন আমি নিজেই কনফিউজ হয়ে গেছি কোনটার উপরে বলবো, এতগুলো টপিক চলে আসছে। আসলে প্রশ্নটা ছিল আমাদের একজন শ্রোতা মনে হয় একটা কোশ্চেন করেছিলেন যে নতুন মন্ত্রী, নতুন আমরা এই পুরো বিষয়গুলো শুনবো, কিন্তু তার আগে আমরা একটু হটস্পটে দেখি যে সাবেক আইজিপি, আইনমন্ত্রী এবং আরো অনেকে একটু অভিমত জানিয়েছে এই ব্যাপারে, পুলিশ সরকার সম্পর্ক নিয়ে। এটা দেখার পরে আপনার কাছে আসছি। হ্যাঁ,
পুলিশ শুড বি প্রো পিপল, জনগণের বান্ধব পুলিশ হবে। আনফর্চুনেটলি আমাদের এই উপমহাদেশে পুলিশ ইজ মোর প্রো গভর্নমেন্ট। পুলিশ তো একটা স্বাধীন সংস্থা নয়। পুলিশ যেহেতু সরকারের একটি অংশ, সরকারের আদেশ পালন করতে হয়। সুতরাং এখানে একটা ডিস্টিংশন আনা দরকার। একটা হলো সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা বা শান্তি সুরক্ষা করা, কিন্তু দুর্ভাগ্য প্রায় প্রতিটি সরকারই পুলিশকে রাজনৈতিক কারণেও ব্যবহার করে থাকে। পুলিশের উপর সরকারের যে একচ্ছত্র নিয়ন্ত্রণ, যে পদোন্নতি, বদলি ইত্যাদি সবকিছুই, এবং ওইটার মাধ্যমে সাধারণত পুলিশকে কন্ট্রোল করা হয়, যে আমার কথা মতো না শুনলে তোমাকে বদলি করে দেবো, তোমাকে পদোন্নতি দেবো না, ছুটি দিব না ইত্যাদি এই ধরনের চাপ থাকে, অন্য চাপ থাকে। তো এই জায়গাটাতেই যতটা সম্ভব সরকারের চাপের বাইরে থেকে সরকারের একটা নিয়ন্ত্রণ অবশ্যই থাকবে, কিন্তু এখানে যেটা ব্যালেন্স করা, ওই ব্যালেন্স করার প্রক্রিয়াটাই আমরা শুরু করিনি। আমরা এখনো মানধাত্তার আমলের এইসব নিয়মকানুন দিয়ে চলছি। সেবা ধর্মী হতে গেলে উভয় পক্ষই লাগবে, খালি পুলিশ নয়, যারা জনসাধারণ তারাও কিন্তু সচেতন হয়ে পুলিশের কাজ ঠিক মতো তদারকি করবে, যেহেতু তাদের পয়সাতে পুলিশ বেতন পাচ্ছে। নানা রকমের টেন্ডার বাণিজ্য, ভর্তি বাণিজ্য, দখলদারি বাণিজ্য, যার ফলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানাভাবে ব্যাহত হচ্ছে, সেখানে কাজকর্ম পুলিশ কিন্তু সবই জানে, কিন্তু আজকে সেটা তারা দমন করছে না কেন? দু রকমের কথা আছে। একরকম কথা আছে যে ওখানে আরো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটেরিয়েট করুক, এরকম কোন মহলের একটা ইচ্ছা, সেটা পুলিশের মনোভাব প্রভাবিত করছে কিনা। আর আরেকটা হতে পারে যে তারা লোকাল যে লিডার্স, এমপিস বা মন্ত্রী, তাদের প্রভাবে। পুলিশের মূল লক্ষ্য থাকে সরকারি দলকে খুশি করা। পুলিশ জানে সরকার বিরোধী কাউকে নিগৃহীত করলে পুলিশের বিচার হবে না, এই জন্য বড় সরকারি দলের একটা সাধারণ কর্মীকে যদি, একটা সমর্থককে যদি পুলিশ যদি আইনের ব্যবস্থা নেয়, তার ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে, বিচার হওয়ার সম্ভাবনা আছে। পুলিশ নিয়োগের সময় খেয়াল রাখতে হবে যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে তাদের নিয়োগ দিতে হবে, যাতে তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারে। গুরুতর ফৌজদারি মামলা আসামি, 8 মার্ডার কেসে আসামি, চার্জশিটে আসামি, বিচারাধীন মামলা আসামি, মামলাটা তুলে তাকে ডাইরেক্ট পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ দিয়েছে। এরকম বুড়ি প্রমাণ আমাদের কাছে আছে, জাতীয় দৈনিক পত্রিকাগুলিতে এটা উঠেছিল। এখন যদি দুর্বৃত্ত পুলিশ বাহিনীতে থাকে, তাহলে পুলিশ বাহিনীর যে ভাবমূর্তি, পুলিশ বাহিনীর প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস, ওটা তো থাকবে না। বড় অপরাধের ঘটনা, যে 10 ট্রাক মামলা বা 21শে আগস্টের যে বোমা মামলা, তখন আগে যেভাবে অন্য সরকারের আমলে তদন্ত হয়েছিল, কার্যক্রম হয়েছিল, এখন দেখা যাচ্ছে যে প্রায় সম্পূর্ণ বিপরীত ধর্মী। এটা কোনো সময় এটাই দেখা যাচ্ছে যে পুলিশ কতটা সরকারের উপর নির্ভরশীল। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনার অনেক পয়েন্ট রয়ে গেছে, পুলিশের রদ বদল থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য, অনেক কিছু। আপনি যদি এই বিষয়ে আসলে বলেন। আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, আপনার মনে হয় সময়ও শেষ হয়ে গেছে, শেষ প্রান্তে প্রোগ্রামের এত টপিকস চলে এসছে। আসলে ওই আমাদের শ্রোতার প্রশ্ন, তারপর এখানে আপনার, আমি আল ট্রাই টু অ্যাড্রেস ইট, মানে একেবারে সামারি করে আমি বলার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, আপনার সমাজকে সচেতন হতে হবে, সমাজকে দাবি করতে হবে যে আমরা এই চাই, আমরা চাই আমাদের পুলিশ এই দায়িত্ব পালন করবে, এভাবে করবে। সমাজেরও বুঝতে হবে যে পুলিশের মর্যাদা পুলিশকে দিতে হবে, পুলিশকে মর্যাদার স্থানে অবস্থিত করতে হবে, এবং পুলিশে যারা যোগ দিবে তারা ওই ধারণাটা নিয়েই যাবে যে আমরা মানুষকে, দেশকে, সমাজকে রক্ষা করতে আমরা এই চাকরিটা করছি। এই মানসিকতা, দেশপ্রেম নিয়ে তার পুলিশের চাকরি করতে আগ্রহ প্রকাশ করতে হবে।